রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন এই দুইজন শিল্পীকে যদি আমি মূল্যায়ন করতে বলি, রুনার কথা বলছি, ওর গলার যে রেজোনেন্স এটাই ওর সবচেয়ে বড় সম্পদ, উচ্চাঙ্গ সঙ্গীতের মেজাজ যেটা তার কণ্ঠে আছে। আর সাবিনার হচ্ছে, আমি যেটা ওর সম্পর্কে বলি যে ওর কণ্ঠটি হচ্ছে বাংলাদেশের পলিমাটির মতো কোমল। ঝগড়া গন্ডগোল শিল্পীদের সাথে শিল্পীরা, মানে আপনার সাথে আরেকজন কখনো হয়েছে? দু একবার হয়েছে, তুমি হয়তো সেটা জানো। রুনা আন্টির সাথে আপনার একটা ছোট্ট হলো, এটি অনেক বড় হয়ে গিয়েছিল এই অর্থে যে ওর সাথে গান করা হয়নি প্রায় 10-12 বৎসর। এখন আব্বুর প্রসঙ্গ যেহেতু আসলো, আব্বুর তো গান করেন, জানেন আব্বুর খুব শখ করে গান করেন, এবং সবচেয়ে বেশি যে গানটা গান চুপি চুপি বলে দিই, জি, তোমার আব্বু কিন্তু কিছুদিন আমার কাছেও গান শিখেছে। এটা কিন্তু একটা দারুণ ইনফরমেশন সবার জন্য। কোথায় এটা, এই গল্পটা একটু বলেন। গানের স্কুল করেছিলেন একজন আমাদের খুব মানে শ্রদ্ধেয় মানুষ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ারই। তো আমি তো নিজেই গান শিখিনি, আমি কাউকে কী করে শেখাবো? আমাকে যখন বললো যে আমাদের বড় ভাইয়ের মতো, হাদি তোমাকে এই স্কুলে গান শেখাতে হবে, আমি বললাম যে ভাই আমি তো নিজেই জানি না কিছু, আমি কী শেখাবো? তুমি যা জানো, তুমি গান গাইতে জানো ওইটাই শেখাবে, তোমাকে সারেগামা শেখাতে হবে না, তুমি গানই শেখাবে। তো ওই স্কুলে তোমার আব্বাও কিছুদিন গান শিখেছিলেন। বলেনি না, মানে ওখানে কি মানে ইন্টারঅ্যাকশনটা কিভাবে হলো, গান কিভাবে শিখালেন, কি গান শিখালেন কিছু মনে আছে? কি গান শিখালেন তা তো মনে নেই। সবার সাথে একসাথে বসে, হ্যাঁ, আলাদা করে না। আচ্ছা, ওটা হচ্ছে তখনও কি আব্বু অভিনয়? হ্যাঁ, আচ্ছা, তো মানে একজন অভিনেতা, সে আবার গান শিখতে গেছে। গান চমৎকার গানও করে। হ্যাঁ, গান করে, এবং আব্বুর, আমার মনে হয় আব্বুর স্বপ্ন ছিল গায়ক হওয়ারই ইচ্ছা ছিল আব্বুর, সেটা এরপরও গায়ক হিসেবে পরিচিতি আছে, এটাও মনে হয় যথেষ্ট। এবং আব্বু সবচেয়ে বেশি কোন গানটা করেন, এটা যারা জানেন, আব্বুর গান শুনেছেন সবাই জানেন, সেটা হচ্ছে আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, যেখানে যাবে সেখানেই রিকোয়েস্ট করা মাত্র আব্বু এই গানটাই গাবে। এবং আশ্চর্য বিষয় হচ্ছে এই গানটাই আব্বুকে রিকোয়েস্ট করা হয় সবসময়, কারণ এটা আব্বু সবচেয়ে ভালো গাইতে পারেন, সুন্দরভাবে তোলা। এবং অন্তরার পরে যে মনোরে ও মনের, ওইটা খুব চড়া স্কেলে আব্বু। এখন একবার বিপদেও পড়েছিলাম আমি। আচ্ছা, তো সেইখানে তোমার আব্বা তো উঠে এই গান শুরু করলেন আপনার সামনে, অর্ধেক গেয়ে আমাকে ডাকছে, আদি ভাই আসেন। আমি তো গেলাম ঠিকই, কিন্তু ওই যে মনোরের কথা বলছো, এমন হাই স্কেলে ধরেছে যে আমার গলা টলা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। ও খুব হাই স্কেলে গান করতে পারে। হ্যাঁ, আব্বু তখন অনেক হাই পিচে গান করে। কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখেছিলাম ইন্ডিয়ান, তো ওখানে লতা মঙ্গেশকরকে একজন প্রশ্ন করেছিলেন সম্ভবত, এবং উনি বলেছিলেন যে নতুন যে উনাদের যে অ্যাক্ট্রেস বলছে, উনি যখন অভিনয় করতো আমার মনে হতো যে, আমার নিজেরই মনে হতো আমি গাচ্ছি না, ও গাচ্ছে। এটা নিশ্চয়ই প্রত্যেকটা শিল্পীর একটা থাকে যে আমার গানটা এই নায়কটা বা এই নায়িকাটা ভালো মনে হচ্ছে যে না, জাস্টিফাইড, একদম পুরোপুরি অভিনয়টা মনে হচ্ছে যে রিয়েল, গাচ্ছে রিয়েল। এরকম আপনার কোনো পছন্দের কিছু অভিনেতা যারা মনে হয়েছে যে না, আমি যেভাবে গেয়েছি সেভাবেই পর্দায় দেখতে পাচ্ছি? ডেফিনেটলি তোমার আব্বাই আমার ঢংটা বুঝতে পারতো। এটা দেখো, এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। এমনকি এই যে সঙ্গীত পরিচালক যারা, তারাও কিন্তু তোমার কণ্ঠটি বুঝতে হবে, আমাকে দিয়ে কি হবে বা কিভাবে করতে হবে আমার জন্য গান, এটা তাদেরকে বুঝতে হবে। এটা আবার আমাকেও কিন্তু তাদের ঢংটা বুঝতে হবে, তারা কি চান, তাদের সুরের প্যাটার্নটা কি, এটা আমাকে বুঝতে হবে। আঙ্কেল, যেই প্রসঙ্গে ছিলাম যে আপনার কন্টেম্পোরারি যারা ছিলেন,
আপনি তো আলাদা করে একজনের কথা দুজনের কথা বলবেন না যে কাকে বেশি পছন্দ, কিন্তু কার স্ট্রেংথটা কোনটা বেশি ছিল? এক একজন শিল্পীর তো এক একটা বিশেষ দিক থাকে, সেটা তার গায়কিতে হতে পারে, তার স্বভাবগত হতে পারে। আপনার কন্টেম্পোরারি যারা ছিল, আপনার কাছে কি মনে হতো যে ওর শক্তি এটা, ওর দুর্বলতা এটা? একটা উদাহরণ দিই, খন্দকার ফারুক আহমেদ, ওর জন্য গান যারা করতেন, যারা মানে কি, ওর একটু মজার ব্যাপার আছে, ও চলচ্চিত্রে একমাত্র সত্য সাহার সুরে গান করেছে, আর কারো সুরে কিন্তু ও গান করেনি। আচ্ছা, এটা কি ওনার ইচ্ছাকৃত ডিসিশন? না না, এটাই হয়ে গেছে। এটাই হয়ে গেছে। ওই যে বললাম, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সত্য সাহা ওর কণ্ঠটা সবচেয়ে ভালো বুঝতেন, সেও সত্য সাহা কি চায় সেটা ভালো করে বুঝতো। এটা তো খুব একদম একটা অজানা কথা, আমি জানতাম না। আর যদি ফিমেল আর্টিস্টদের কথায় আসি, অনেকে আছেন সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত, কিন্তু দুজনের নাম প্লেব্যাকের, যে দুজন শিল্পীর নাম সবচেয়ে বেশি আলোচিত হয়, বা আমি বলবো সবচেয়ে বেশি সফল আসলে এই দুজন, শ্রদ্ধেয় রুনা লায়লা, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, দুজনের সাথে আপনার অসংখ্য জনপ্রিয়। আরেকজনের নাম ভুলে গেছো তুমি, ফিরদৌসী। জি, উনি আরেকটু সিনিয়র, বাট আমি একদম মানে শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান, ওনার সাথেও আপনার অনেক গান আছে। আপনার সাথে মনে হয় ওনার উর্দু গান, আমার জীবনের প্রথম ডুয়েট গান হ্যাঁ ওর সাথে, উর্দু ভাষায়। না উর্দু না, বাংলা, শুধু বাংলা। আচ্ছা, কারণ ওনার অনেক উর্দু গান আছে। হ্যাঁ অনেক, তখন তো উর্দু ছবি হতো হ্যাঁ বেশি। আমার ওনার সাথে আমার উর্দু ডুয়েটও আছে। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছিলাম। এ মেরি হাম সফর, প্যার কি এক নজর, আমার শুধু এই লাইনটা মনে আছে। উর্দু গানও করেছি তার সাথে। আমি বিশেষ করে রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিনের কথাটা আনছি, কারণ এই দুজনের প্রতিদ্বন্দ্বী হিসাবে একটা দেখা হতো, কে মানে ওই সময়ের একটা ব্যাপার ছিল যেটা ঠিক নয় অডিয়েন্সের কাছে যেটা অডিয়েন্স অনেক রকম কথা ভাবতে ভালোবাসে, বা আর্টিস্টদেরকে নিয়ে আগ্রহ বেশি থাকে, সেই আগ্রহ থেকে, সেই ফ্যান্টাসি থেকে অনেক কিছু ভাবে কিন্তু শিল্পীদেরকে নিয়ে, ইভেন তারা কি খায়, কখন ঘুমায়, হ্যাঁ অনেক 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 বেশি আগ্রহ। তেমন যদি দুজন মানুষ একসাথে সফলভাবে চলতে থাকে, তখন আমরা কখনো তাদেরকে বন্ধু ভাবতে পারি না, আমরা সবসময় ভাবি তারা কম্পিটিটর। তো ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি যে আপনার কাছে, আপনি বলবেন না জানি, কিন্তু আপনার কাছে, না বলবো, আপনার কাছে এই দুজন শিল্পীকে যদি আমি মূল্যায়ন করতে বলি, তুলনা করে না, অবশ্যই ওনাদের তুলনা ওনারা নিজে, কিন্তু আলাদা করে একটু মূল্যায়ন শুনতে চাই এই দুজন শিল্পীর। আচ্ছা শোনো, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। দুইজনই নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। এবং তুমি যদি বলো আর কি, এটা কেহ কারে নাহি পারে সমানে সমান, দুইজনের কিন্তু গানের চরিত্র দুই ধরনের, এটা তোমাকে বুঝতে হবে। যেমন রুনার কথা বলছি, ওর গলার যে রেজোনেন্স, এটাই ওর সবচেয়ে বড় সম্পদ। রেজোনেন্স এবং ওই যে তার যে উচ্চাঙ্গ সঙ্গীতের মেজাজ যেটা তার কণ্ঠে আছে, এই দুইটাই হচ্ছে ওর সবচেয়ে বড় সম্পদ। আর সাবিনার হচ্ছে, আমি যেটা ওর সম্পর্কে বলি যে ওর কণ্ঠটি হচ্ছে বাংলাদেশের পলিমাটির মতো কোমল। এই দুইজনের সম্পদ কিন্তু এই দুইটা, যে জন্য সাবিনার গান রুনা সুবিধা করতে পারবে না, আবার রুনার গানও সাবিনা সুবিধা করতে পারবে না। তাদের নিজস্ব, তাদের স্বকীয়তা অন্যরকম। দেখো, এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, এই যে স্বকীয়তার কথা বললাম, কণ্ঠের, গায়কের, সব কিছুর, এটি আজকাল খুঁজে পাওয়া যায় না। আজকাল সবই এক মনে হয়, কণ্ঠও এক মনে হয়, সুরও এক মনে হয়, গায়কীও এক মনে হয়। কিন্তু আমাদের সময় গানটা শুরু করলেই তুমি বলতে পারবে এটা রুনার, না সাবিনার, না ফেরদৌসির,
না আবিদার, মানে যারই হোক না সামনে। কেন এরকম হচ্ছে? এটা আমি একজনকে প্রশ্নও করেছিলাম যে এটা এরকম লাগে কেন। তো বলল যে তার প্রধান কারণ হচ্ছে সবাই একই টেকনোলজি ব্যবহার করে, একই ধাঁচে ফেলে দিচ্ছে মিক্সিং এর সময়। সবাই কম বেশি আজকাল টিউনার যেটাকে বলে এটা ব্যবহার করে। তো টিউনার তো এটা কম্পিউটার, তার তো আর কোনো নিজস্বতা নেই, সব একরকম করে ফেলে। তবে হ্যাঁ, আমার একটা ব্যাপার হচ্ছে যে তা হোক, কিন্তু তোমার গায়কিতে তো ভিন্নতা থাকা, নিজস্বতা থাকা প্রয়োজন, সেটা খুব অনুপস্থিত। আমার এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বা তুমি করো, আমি বলবো এইটাই আজকের ব্যর্থতা, প্রজন্মের ব্যর্থতা। তারা একটা স্বকীয়তা সৃষ্টি করতে পারেনি। আমাদের সময়কার সবার গান চোখ বন্ধ করে শুরু হলেই বলে দিতে পারবে এটা অমুকের, কিন্তু এখন তা পারবে না। এমনকি আমাদের এখানে না, ভারতেও যে সমস্ত তুমি দেখবে আজকালকার শিল্পীদের আলাদা করা খুব মুশকিল, একই রকম মনে হয়। আসলে কণ্ঠটা তো একটা সৃষ্টিকর্তা প্রদত্ত বিষয়। এই গান, অভিনয়, এই শিল্পটা একেবারেই ফাইন আর্ট, মানে অন্য কারো কিছুর সাথে তো মিলে না। এটাতে বলা হয় ফাইনেস্ট অফ ফাইন আর্টস। তো এটাতে যদি অত্যধিক যন্ত্র বা অত্যধিক আমার মনে হয় মেকানিজম ঢুকে যায়, তখন সৃষ্টি ব্যাহত হয়, ওই সৃজনশীলতাটা ব্যাহত হচ্ছে কোনো না কোনো ভাবে। এই সময়ের যারা আছেন শিল্পী, এই প্রজন্মের সবাই আপনার গান করে, মানে আপনার গান ছাড়া কোনো লাইভ অনুষ্ঠান দেখাও যায় না। জানি না আপনার শোনা হয় কিনা গানগুলো, তারা কেমন গাচ্ছে বা তারা তাদের নিজস্ব গান কেমন করে গাচ্ছে, শোনা হয় কখনো? হ্যাঁ, মাঝে মাঝে হঠাৎ হয়তো শুনে ফেলি। দুই একজন আছে যারা আমার গায়কিটা বা আমার হয়তো তাদের কণ্ঠ, আমার যে ধরনের কণ্ঠ সেই ধরনের কণ্ঠ তারা গায়ে, ভালোই লাগে। আপনার সাথে সুবীর আঙ্কেলের একটা মজার গল্প, এটা একটু বলবেন আঙ্কেল? ও আর আমি একদিন গাড়িতে করে কোথায় যেন যাচ্ছি, তো ও আমাকে বলল, দাদা আমার ড্রাইভার একটা কথা বলেছে, কথাটা আপনাকে বলি। বলো কি ব্যাপার? বলছে যে স্যার আপনারা কি গান এই গান শুরু করলেন 2-3 মিনিটের মধ্যে গান শেষ হয়ে যায়, কিন্তু এখন যে গান শুনি যারা গায়, সকালে গানটা শুরু হয়, রাত অবধি চলে, মানে সব গানকে তার একটা গান মনে হয়। এর অর্থটা তাই, অর্থটা তাই দাঁড়ায়। তো আমি তোমাকে যেটা বললাম আর কি, যে স্বকীয়তা প্রসঙ্গে ব্যাপারটা, কণ্ঠের স্বকীয়তা, গায়কের, গাড়ি চালক তার কাছেও কিন্তু জিনিসটি ধরা পড়েছে। আরেকটা কথা খুব জানতে ইচ্ছে হচ্ছে, আপনার এত বছরের সঙ্গীতের একটা পথ চলা, সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কখনো কারোর সাথে ঝগড়া গন্ডগোল শিল্পীদের সাথে, শিল্পীরা মানে আপনার সাথে আরেকজন কখনো হয়েছে? না, আমার এরকম খুব বেশি হয়নি, 2-1বার হয়েছে। তুমি হয়তো সেটা জানো, অনেকেই জানে, অনেকেই হয়তো জানতেও চায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি, একদম সম্পূর্ণ ভুল। রুনা আন্টির সাথে আপনার একটা ছোট্ট, এটা কিন্তু ছোট্ট হলো, এটি অনেক বড় হয়ে গিয়েছিল, এই অর্থে যে ওর সাথে গান করা হয়নি প্রায় 10-12 বছর। এটা তো আমাদের জন্য একটা অনেক ক্ষতির একটা বিষয়। 12 বছর পরে আবার গান করলাম ওরই ছবিতে, তোমার আব্বা এবং ওর নিজের কে জানে কত দূরে সুখের ঠিকানা, খুবই জনপ্রিয় গান। একটা অন্য প্রসঙ্গে আসি, এটা হচ্ছে, এটা একটা শুধু আপনার চিন্তাটা এটা নিয়ে কি, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একজন শিল্পীর কি রাজনীতিতে জড়ানো উচিত? রাজনীতিতে জড়ানো উচিত না, আমি মনে করি সেটা। তবে রাজনীতি সচেতনতা থাকা প্রয়োজন, প্রত্যেকটা মানুষেরই, শিল্পীদেরও তাই, রাজনৈতিক সচেতনতা অবশ্যই থাকবে, কিন্তু একেবারে প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়ানোটা বোধহয় ঠিক হবে না এই দেশের ক্ষেত্রে। কারণ অন্যান্য অনেক দেশে অনেক শিল্পীরা খুব রেয়ার পলিটিক্সের হয়তো জড়ায়, কিন্তু সেটাতে তার ক্যারিয়ারে খুব একটা প্রভাব পড়ে না। আমাদের এখানে যেমন আমাদের এখানে একেবারেই টাইট করে ফেলা হয় তাকে। এটা
এবং আমাদের এখানে এই যে শিল্পীদের রাজনীতি করাটা বা রাজনীতিতে জড়িয়ে যাওয়া বা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করা, এটা আমাদের এখানে আর্ট অ্যাডমিনিস্ট্রেটরস যাদেরকে বলে, তারা এটা ভালো চোখে দেখে না। এবং তুমি নিশ্চয়ই জানো বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন শিল্পীকে দূরে সরিয়ে দেওয়া হয়। খুব অন্যায়, ভীষণ অন্যায়। আমি সেটাই জানতে চাই। তুমি যে কোনো একটা রাজনীতিতে বিশ্বাস করতে পারো, কিন্তু তাই বলে তোমাকে বন্ধ করে দিতে হবে, তোমাকে সেই সরকারি সমস্ত মিডিয়া থেকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে, এটা তো ঠিক না, এটা মহা অন্যায়। একজন শিল্পীর রাজনৈতিক মতাদর্শ, সেখানেও তাকে কোণঠাসা করা হয়। আবার মনে করেন যে পলিটিক্যাল পাওয়ার ওই মুহূর্তে দেশে বিরাজমান, তার যে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে একজন শিল্পীকে তো দাওয়াত দিতেই পারে, এটা তো সে যোগ্য। সেই ক্ষেত্রে শিল্পী কি করবে? যাবে না? না যাবে? তার কি করণীয়? গেলে সে কেন যাবে না সে? কিন্তু এই যাওয়াটাকেও তো নেগেটিভ ভাবে দেখে ফেলা হচ্ছে। এটা পরবর্তী এসে এটা পছন্দ হবে না তাদের, অতএব তাকে এটা বইমাত্রেও সুলভ আচরণ করা হবে তার সাথে, সেটা ঠিক নয়। একটা জিনিস অবশ্যই বলা দরকার, যে তুমি যদি কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে গান করো, সেটা আবার শিল্পীদের উচিত হবে না। বুঝতে পারছো আমার কথাটা কি বলতে চাচ্ছি? কোনো রাজনৈতিক মতাদর্শের প্রচারমূলক কোনো গান করো, সেটাও ঠিক হবে না, কারণ তোমার স্লোগান বা প্রোপাগান্ডা কিন্তু শিল্প নয়। কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশের শিল্পী জুবিন গার্গ মারা গেলেন। সিঙ্গাপুর উনি স্কুবা ডাইভ করতে গিয়ে ওনার হার্ট অ্যাটাক হলেন, এবং উনি যথেষ্ট লো প্রোফাইল মেনটেন করতেন যতদূর জানি। কিন্তু উনি মারা যাওয়ার পর দেখা গেল উনি আসামিজ, উনি অরিজিনেটেড ফ্রম আসাম। পুরা আসাম রাষ্ট্র ভেঙে পড়ল শোকে, এবং রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হলো কয়েকদিনের। এবং তার সব যাত্রায় দেখা গেল যে পুরো দেশ পথে নেমে গেছে। এই যে সম্মানটা, শিল্পীর সম্মান, মানে আমাদের দেশে আমি এরকম আসলে কম দেখছি, আমার এইভাবে দেখা হয়নি। এবং তখন মনে হয়েছে অনেক শিল্পী কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, খুব আফসোস করে লিখেছে যে আমাদের সময় এমন হয় না, বরঞ্চ আমাদের কোনো কিংবদন্তি মৃত্যুবরণ করলে, এবং ওনার তার 4-5 দিন আগে আমাদের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন ম্যাম মৃত্যুবরণ করলেন, ওখানেও অনেক নেগেটিভ কথা। মারা যাওয়ার পর একজন শিল্পীকে নিয়ে সে দোজখে যাবে না বেহেশতে যাবে, এসব নিয়েও কথা হয়েছে। আর পলিটিক্যাল এজেন্ডা পিছে থাকলে তো কোনো কথাই নেই। তো এই কষ্টের যে শিল্পীদের, যে এখানে একটা ভীষণ কষ্ট, এটা লাঘব কিভাবে হবে? কাকে বলবো? কি করব আমরা? আমরা এখনো ওই পর্যায়েই রয়ে গেছি যে উনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন, এখনো ওই পর্যায়েই রয়ে গেছি আমরা, অনেক পেছনে রয়ে গেছি আমরা। ওই যে প্রথমেই বলেছিলাম যে সংস্কৃতি, চেতনা, মূল্যবোধ, এই সমস্ত থেকে অনেক পেছনে পড়ে আছি আমরা। আমাদের সেই উদারতা এখনো সৃষ্টি হয়নি। তুমি জানো, আমাকে একবার খুব হেনস্থা করা হয়েছিল একটি গানের জন্য। কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? ওর পর তো মহা শোরগোল, আমার কাছে চিঠি আসতে আরম্ভ করলো যে আপনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছেন, তওবা করে আপনাকে ফিরে আসতে হবে। বুঝতে পারছ? তো ওই যে বললাম, এখনও এটা রয়ে গেছে, উনি বেহেশতে যাবেন নাকি দোজখে যাবেন। মানে এই চিত্রটা খুব সময়ের সাথে পাল্টানোর কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমরা তার মানে পিছিয়ে যাচ্ছি। ওখানেই আছি আমরা, ওখানেই আছি। এর চেয়ে বড় ব্যর্থতা কি থাকতে পারে আসলে? আর আমরা যদি এটা শিল্পীর ব্যর্থতা বলে পয়েন্ট আউট করি, এটা কিন্তু আসলে দেশের ব্যর্থতা। অবশ্যই, অবশ্যই আমাদের সমাজের ব্যর্থতা।
আমাদের দেশে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, এই শিক্ষাটা এখনো সর্বজনীন হয়নি। তুমি অ আ ক খ পড়তে পারলেই কিন্তু শিক্ষিত বলে না। শিক্ষিত অন্য জিনিস। ডিগ্রি এবং আমার সাথে আরো অনেক কিছু। অক্ষর গান আছে, অতএব আমি শিক্ষিত, তা কিন্তু নয়। আমাদের দেশে হয়তো এখন কত পার্সেন্ট শিক্ষিত বলা হয় আমার ঠিক মনে নেই, কিন্তু এই শিক্ষা তো ওই শিক্ষা না, প্রকৃত শিক্ষা না। এই প্রকৃত শিক্ষা যে শিক্ষা কিভাবে শিখলে আসবে? মানুষকে মানুষ হবে, উদারতা আসলে। শেখায়। হ্যাঁ, উদারতা শেখায়, ভালোবাসা শেখায়। ভালোবাসা শেখায়, সেটা এখনো দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখনো হয়নি। সর্বস্তরে হয়। কবে হবে জানি না, তাও আমরা আশা করব যে আরেকটা জিনিস তোমাকে আমি বলি, সেটা হচ্ছে শিল্প সংস্কৃতিকে সবসময় মধ্যবিত্ত সম্প্রদায় বাঁচিয়ে রাখে। মধ্যবিত্ত সমাজের যারা মধ্যবিত্ত তারা বাঁচিয়ে রাখে। যে কোনো দেশের তুমি শিল্প সংস্কৃতির ইতিহাস যদি ঘাটো, দেখবে ওইটাই সত্য কথা। মধ্যবিত্তরাই শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। আমাদের দেশে দুর্ভাগ্যবশত মধ্যবিত্ত সম্প্রদায় তেমন গড়ে ওঠেনি। মানে আশার বাণী শুনতে চাই আপনার কাছে, আশার বা বাণী, একটা দিক নির্দেশনা কিছু আশা নিয়েই তো মানুষ বেঁচে থাকে। সে নিয়ে বেঁচে আছে, আমরা আশা নিয়েই বেঁচে আছি। হ্যাঁ, এবং এটা মনে রেখো যে এই দিনই কিন্তু শেষ দিন নয়, সামনে আরও দিন আছে, এবং আমরা আশা করব যে সেই দিনগুলোতে, আমি শুধু শিল্প সংস্কৃতির কথা বলছি না, সব দিক থেকেই আমরা উদার হতে শিখব, সময়ের সঙ্গে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে শিখব। আমি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে, আমি শিক্ষিত হলে দেশ শিক্ষিত হবে, এই বোধটা আসতে হবে ভিতরে। তুমি এখন বলতে পারো যে আমার দেশ তো টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে গেছে, এটা এক জিনিস। আর তোমার পুরো গোটা সমাজের মানবিক দিকটা উন্নত হওয়া, সেটা অন্য জিনিস। হ্যাঁ, টেকনোলজির দিক দিয়ে, ব্যবসা বাণিজ্যের দিয়ে অনেক তুমি এগিয়ে যেতে পারো, কিন্তু মানুষের যে মানবিক গুণাবলী, সেই সব অর্জন করতে হলে আমাদেরকে আরও অনেক পথ যেতে হবে। এবং সর্বোপরি আসলে নিজের দেশকে খুব ভালোবাসতে হবে, অনেক ভালোবাসতে হবে। শুধু ভালোবাসা, নির্বোধের ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই। নির্বোধের ভালোবাসা দিয়ে হবে না। ভালোবাসা সেটা থাকতে হবে যে আমার কিছু হলে আমি তেমন হব যেটাতে দেশের ভালো হবে, সেই বোধটা জাগ্রত করতে হবে। কথায়, নির্বোধ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। সত্যি তাই। অন দ্যাট নোট আঙ্কেল, আজকে আমরা এখানেই আমাদের গল্প একটা বিরতি নিচ্ছি। আবারও কখনো আপনার সময় দিলে আমরা একটু বসবো, আবার অন্য কোনো গল্প করব। সে পর্যন্ত সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি আঙ্কেলের জন্য। আর আপনি এরকমই থাকেন, সুস্থ থাকেন, এরকমই নায়কোচিত কণ্ঠস্বর। আপনি কথা বললে মনে হচ্ছে কোনো নায়ক কথা বলছেন। আপনি এরকমই থাকেন। অনেক দোয়া করি আপনার জন্য, এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনি যে এসেছেন, আমরা একসাথে কথা বলতে পারছি, এটা আমার ভীষণ সৌভাগ্য। আমার মনে হয় আমাদের দর্শক এখানে এই বাবা মেয়ের গল্প হয়তো দর্শকের ভালো লাগবে। ভালো থাকবেন। আর যদি কিছু বলতে চান দর্শকের জন্য, প্লিজ একটু কিছু বলেন। না, দর্শকের জন্য কিছু বলার নেই, তবে ওই যে তুমি বোধহয় একবার বলেছিলে শিল্পীদের জন্য বা কিছু আপনার বলার আছে। হ্যাঁ, কিছু বলার আছে কিনা। তো এটা একটা গল্প দিয়ে শেষ করি। গল্পটা হচ্ছে, এক গ্রামে এক খুব জ্ঞানী লোক ছিলেন। তার কাছে গ্রামের সবাই আসতো যে কোনো ব্যাপারে পরামর্শ নেয়ার জন্য। তো উনি দিতেন, পরামর্শ দিতেন, উপদেশ দিতেন। তো কিছুদিন পর লোকজন গেলে উনি আর উপদেশ দেন না। তো একদিন বলছে যে, হ্যাঁ স্যার, আপনি কিছু উপদেশ দেন আমাকে। তো বলে যে, দেখো রে বাবা, আমি এখন আর উপদেশ দিই না। তো কেন, কি হলো, দিবেন না কেন? আমরা তো চাই আপনি উপদেশ দেন। বলেছে, দেখো, এখন উপদেশ দিই না এই জন্যে যে আমি যাদেরকে উপদেশ দিয়েছিলাম
তারা সবাই এখন ভিক্ষা করে খায়। এটা একটা গূঢ় অর্থ আছে সেটা। আপনি বিদায় নেবেন দর্শকের থেকে। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের জন্য সবার জন্য দোয়া করছি, এবং দর্শক শ্রোতা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। সবার মঙ্গল হোক।